নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প মরা নিশি। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প মরা নিশি। সেদিন সকাল সকাল কিশোরী আমার বাড়িতে এসে উপস্থিত হলো। আমার মনটা খুব একটা ভালো ছিল না। কি করলে মনটা একটু ভালো হবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। এই সময় কিশোরীর উপস্থিতিটা মনের অবস্থার বেশ খানিকটা পরিবর্তন করিয়ে দিল বইকি। আমি তাকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলাম, কি হে কিশোরী, আজকে হঠাৎ দুপুর দুপুর এসে হাজির হয়ে গেলে যে? কি আর করতাম বলো, কতদিন হয়ে গেল তারানাথের ডেরায় যাওয়াই হয়নি। ওখানে না গেলেই মনটা ভীষণ রকম আনচান করে, বুঝলে। সবসময় মনে হয় যেন সেখানে যেতে পারলে খুব ভালো হতো। আমি ওর গোমরা মুখের দিকে তাকিয়ে বললাম, যেতে পারতাম না কেন বলছো? এই তো এক পায়ের রাস্তা। এখান থেকে মটলেনের দূরত্বই বার কতটুকু, বেরিয়ে পড়লেই তো হয়। এমন সময় মেঘটা গর্জন করে উঠল। কিশোরীর দিকে তাকাতেই সে বলে উঠল, কাল বৈশাখীর প্রকোপ মশাই। বৈশাখ মাস পড়তে না পড়তেই মেঘের গর্জন শুরু হয়ে গেছে। এছাড়া সামনেই পয়লা বৈশাখ। আবহাওয়ার তোয়াক্কা না করেই রাস্তায় মানুষের ঢল শুরু হয়েছে। খালি কেনাকাটার ঝোঁক। রমণীরা ঠেলাঠেলি করে হলেও সব থেকে সস্তা জিনিসটা কে কতক্ষণ আগে বাগাবে সেই সন্ধানে রয়েছে। এসব দেখেও হাসি পায়। নিজেকে কোনো ক্রমে সংযত করে এখানে এসে হাজির হলাম। কিন্তু তোমার মুখ চোখের এমন অবস্থা হয়ে গেছে কেন? তোমার তো এখন ভালোভাবে থাকা উচিত। শুনলাম তোমার চাকরির ক্ষেত্রে পোস্টের উন্নতি হয়েছে, আর সেই সাথে তোমার মাইনেও বেড়েছে। এই তো সেদিনই তো বেশ আনন্দের সাথে আমাকে কথাগুলো জানাচ্ছিলে। তা হঠাৎ আবার কি হলো? আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, সে তুমি কিছুটা ঠিকই শুনেছ, তবে এখন আর মন মেজাজ সেভাবে ভালো থাকে না। মনে হয় শুধুই চাকরি বাকরি করে ভবিষ্যৎ সুরক্ষিত করছি, নিজেকে ভালো রাখতে পারার মতন কিছুই তো করতে পারছি না। এইটাই যা কষ্ট। তা কি করলে তোমার ভালো লাগবে বলো, আমি না হয় সেটাই করব। জানি না, তবে এখন মনে হচ্ছে এসব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিইনি। কিশোরী হো হো করে হেসে উঠে বলল, হায় রে, এমন বৈরাগী মনের পরিচয় দিও না। এতে হাসির কারণ লুকিয়ে থাকে যে। খবরদার, নিজের এত সুন্দর জীবন ছেড়ে কেউ আর বৈরাগী হয় নাকি? তাহলে তোমার গিন্নির কি হবে? তার চেয়ে চলো আমরা সেই মানুষটার ডেরায় গিয়ে আড্ডা জমাই। ওনার কাছে গেলেই সব সমস্যার সমাধান ঠিকই হয়ে যাবে, আর কোনো সমস্যা বাকি থাকবে না। উনি আমাদেরকে গল্প বলে এমন এমন দিগন্তের পথ উন্মোচন করে দেবেন, যার আস্বাদ হয়তো আমরা পূর্বে কোনোদিনও পাইনি। কাজেই এখন আর মন মেজাজ খারাপ করে থেকো না। চলো 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 চলো, তাহলে আর দেরি না করে ওনার ডেরাতে যাওয়া যাক। কিশোরীর কথাগুলো শেষ হতে না হতেই আবারও একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সাথে সাথেই দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। এমন সময় মনে পড়ে গেল কিছু কথা। তারানাথ একদা বলেছিলেন, আমাদের গায়ে নিশিকে নিয়ে অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। সেই ইতিহাস জানলে তোমাদের গায়েও কাঁটা দেবে। আজকে না হয় সেই কথাই শুনব। আশা করি ওই ঘটনার কথা উনি নিশ্চিত আমাদেরকে শোনাবেন। চলো তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। এমনিতেই আলোচনা করতে করতে বেশ খানিকটা সময় তো অতিবাহিত হয়েই গেছে। ওনার বাড়িতে পৌঁছতে পৌঁছতে তো আরও কিছুটা সময় চলে যাবে। এই নাও নাও, এবার তাহলে উঠি, এই রেডি হতে হবে যে। এই বলেই রেডি হয়ে আমি আর কিশোরী তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারানাথের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, তবে পায়ে হেঁটে যেতে 15-20 মিনিটের মতন সময় লেগেই যেত। এছাড়া কলকাতা শহরের ওই গ্যাঞ্জাম, রাস্তায় বেরোনোর সাথে সাথেই গাড়ি ঘোড়ার ধুলো ধোয়া শরীরটাকে একেবারে শেষ করে দিত। তবুও কোনো ক্রমে ওই ফুটপাথের এক পেশে দিকটা ধরেই আমি আর কিশোরী হাঁটতে হাঁটতে মঠ লেনের দিকে এগোতে থাকলাম। সেদিন ঝোড়ো আবহাওয়া থাকা সত্ত্বেও শহর কলকাতার রাস্তায় গ্যাঞ্জামের অভাব ছিল না।
সেগুলিকে কাটিয়ে কুটিয়ে কোনো রকমে এগিয়ে যেতে হচ্ছিল। তারানাথের বাড়ির সামনের দিকেই একটা তেলে ভাজার দোকান ছিল। এমনিতে যে অন্য দোকান থেকে তেলে ভাজা কিনে নিয়ে গেলে তার মুখে রুচত না এমনটা নয়, তবে জানি না কেন ওই হালদারের তেলে ভাজার স্বাদ তারানাথের মন জয় করে নিয়েছিল। অজান্তেই তিনি ওই তেলে ভাজা খেতে বেশ স্বচ্ছন্দ অনুভব করতেন। তাই ওই নির্দিষ্ট দোকান থেকেই ঠোঙা ভর্তি করে কিছু তেলে ভাজা কিনে নিলাম। এরপরে একটা দোকান থেকে পাসিং শো কিনে তারানাথের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। আরও কিছুটা যাওয়ার পরেই তার বাড়িটা দেখতে পেলাম। বেশ ভালোই লাগছিল। এতক্ষণে যে গল্পের আসরে এসে উপস্থিত হতে পেরেছি এই খিদেটা ততক্ষণে নিবৃত হয়ে গিয়েছিল। তারানাথের বাড়ির দরজাটা দেখলাম খোলা। বুঝলাম ওনার খদ্দের এসেছে। ভিতর থেকেও কিসব কণ্ঠের ধ্বনি কানে ভেসে আসছিল। তিনি যে কাউকে গ্রহের বিষয়ে কোনো একটা তাৎক্ষণিক জ্ঞান দিয়ে চলেছেন সেটা ভালোভাবেই টের পেলাম। এরপর আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা চলো, আমরাও তাহলে গুটি গুটি পায়ে এবারে ঘরের ভিতরে যাই। আমাদেরকে দেখলে যদি খদ্দেরের কথা ভুলে এদিকে একটু মনোনিবেশ করতে পারেন, যদি দয়া হয় আর কি। কিশোরী সজোরে হেসে উঠে বলল, গল্প শোনার তাগিদটা বেশ ভালোই বাড়িয়ে ফেলেছ, তাই এখন তোমাকে আটকে রাখাই একেবারে দায় হয়ে দাঁড়াচ্ছে। চলো তাহলে। এই বলে আমি আর কিশোরী ভিতরে প্রবেশ করলাম। এরপরেই দেখলাম তারানাথ বৈঠকখানার ঘরে বসে একটা বৃদ্ধের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে রয়েছে। আমরা ঘরে ঢুকতে যাব এমন সময় দেখলাম সেই বৃদ্ধ লোকটি ঘর থেকে বেরিয়ে আসছে। বুঝলাম আলোচনা সমাপ্ত হয়েছে। এরপরেই তারানাথ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে ভায়ারা, দূরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, এখানে বসো। কতদিন তোমাদের সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি। আমি আর কিশোরী দুজনেই তার মুখে অমন কথা শুনে বেশ আনন্দিত অনুভব করলাম। এরপরে তেলে ভাজার ঠোঙাটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আপনার প্রিয় দোকান থেকেই এনেছি। আশা করি আপনার খেতে বেশ ভালোই লাগবে। আসলে আপনার কাছে আসার প্রবণতা কিন্তু ওই গল্প শোনার ঝোঁক থেকেই। আপনার কাছ থেকে আমার গল্প শুনতে বেশ ভালো লাগে। তাছাড়া আপনার কাছ থেকে একাধিক বিষয়ে জানবার বিষয়টিও মনের মধ্যেকার চেতনাকে আরও উজ্জীবিত করতে সক্ষম হয়, যার জন্যই এভাবে ছুটে আসা আর কি। যাক, এই নিন আপনার পাসিং শো। তারানাথ বেশ আনন্দিত স্বরেই বললেন, বাপরে, তোমরা তো দেখছি আমার পছন্দের সমস্ত কিছু নিয়ে এসেই একেবারে হাজির হয়েছ। তা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, না না, আমাদের আসতে খুব একটা অসুবিধে হয়। আর আসবার সময় এগুলো নিয়ে আসার কথা আমাদের আর মনে করতে হয় না। আমরা তো শুধু আপনার গল্পগুলোকেই নয়, আপনাকেও যথেষ্ট ভালোবাসি। আর আপনি তো শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে গেলে তার অভ্যেসগুলিকেও ভালোবাসতে হয়, তাই আর কি। তারানাথ হেসে উঠলেন। এরপরে তেলে ভাজার প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, আজকে মনটা বড্ড ভারী হয়ে রয়েছে। যে লোকটি এসেছিলেন তার গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। শুনেছি সেখানে নাকি প্রেতের প্রকোপ পড়েছে। এই কারণেই সমস্যা আরো অধিক মাত্রায় ঘনীভূত হতে শুরু করেছে বলতে পারো। তবে আমি তো এসবের সাথে আর যুক্ত নই, তাই ওখানে গিয়ে কোনোভাবে সমস্যার সমাধান করতেও পারবো না। এই কারণেই তার সাথে দীর্ঘ আলোচনায় বসেছিলাম। যদি একটা উপায় বেরিয়ে আসে। সে আমার জীবনেও এমন সব অনাবশ্যক ঘটনা ঘটেছিল বই কি, তবে এখন আর এসব নিয়ে সেভাবে মাথা ঘামাই না। যদিও এগুলো কেবলই কাহিনীর জায়গা থেকে ভাবি না, সবটাই সত্যি। তবুও মনে হয় যদি পূর্বের কোনো ঘটনা থেকে প্রাপ্ত রসদের উপরে ভিত্তি করে বর্তমানেও মানুষের উপকার সাধন করা যায় তাহলে কেমন হবে। এই ভেবেই কিন্তু এত কাজ, এত আলোচনা। তবে কি জানো, মানুষের মন বড়ই জটিল। তুমি মানুষকে যতই সাধারণ পথে পরিচালিত করবার চেষ্টা করো না কেন, সে কিছুতেই ওই ধ্যান ধারণার পরিপন্থী হয়ে উঠতে পারবে না। সে মনে করে জটিল বিষয়কে খণ্ডন করতে হলে সর্বদা
জটিল পন্থারই অবলম্বন বাঞ্ছনীয়, কিন্তু সব ক্ষেত্রে এগুলির প্রয়োজন পড়ে না। বিশেষ করে এই জাতীয় ডাকিনী সাধনার ক্ষেত্রে তো নয়ই। আসলে ঘটনাটা যেটির কথা আমার মনে পড়ছে, সেটি কেবল কোনো অপশক্তিকে নিয়ে কার্যকরী হয়নি, কিন্তু এসবের পিছনে লুকিয়ে থাকা রহস্যকে নিয়ে কেউই সেভাবে মাথা ঘামাতে চাইছিলেন না। সেই জায়গা থেকে বিচার করতে গিয়েই এত বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি সাথে সাথে তারানাথকে উদ্দেশ্য করে বললাম, যদি এই বিষয়টি আমাদেরকে জানাতেন তাহলে খুবই উপকৃত হতাম। তারানাথ আমাদের কথা শুনেই জানালার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তিনি যে গভীরে কিছু ভেবে চলেছেন সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছিলাম। আমি কথা না বাড়িয়ে বললাম, আমি কি ভুল কিছু জিজ্ঞাসা করে ফেলেছি? না, তোমরা যখন জানতে চাইছো তাহলে আজ না হয় সেই ঘটনাটির কথাই তোমাদের সম্মুখে উল্লেখ করি। সেটাই বরং ভালো হবে। তোমরাও কাহিনীটি শুনতে পারবে আর তোমাদের ভালোও লাগবে। সেই সাথে আমিও আমার অতীতের পৃষ্ঠাগুলিকে আবারও একবার চয়ন করে নেওয়ার সুযোগ পাব। তবে কি জানো, ওই যে বলেছিলাম, অতীতের মধ্যেই কঠিন মিশ্রিত থাকে। তুমি কিছুতেই সেই স্থান থেকে পালাতে পারবে না। আমিও পারিনি। কিছু না কিছুভাবে সে তোমাকে নিজের দিকে আকর্ষণ করে চলবেই। আর একবার ভুলেও যদি সেই আকর্ষণে সাড়া দিয়ে ফেলেছ, তাহলে বাস্তবের পৃথিবীতে থেকেও নিজেকে একাই মনে হবে। আর মনে হবে ওই অতীতই এখন তোমার জীবনের সর্বময় কর্তা। সেই তোমার গোটা জীবনকে প্রভাবিত করে চলেছে। আমি তোমাদেরকে কাহিনী বললেও কখনো অতীতের দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করি না। সেটিকে কেবল নিজের অতীত হিসাবেই দেখি বা দেখার চেষ্টা করি মাত্র। তবে কি জানো, এই অতীতের সাথে একটা না একটা মন খারাপের কারণ জড়িয়েই থাকে। কারণ নদীর এপার ভাঙলে তবেই অন্য পাড় গড়ে। তাই এই দোষ লেগেই যায়। এ যেন মনের বিকার গো, মনের বিকার। একজনকে রক্ষা করতে গিয়ে আরেকজনের সর্বনাশ চেয়ে ফেলতে হয়। এভাবেই যে মানব জীবন এগিয়ে চলেছে। তোমরা তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের কাহিনীটি। আমি আর কিশোরী মন দিয়ে তারানাথের কাহিনী শুনতে শুরু করলাম। তারানাথ দেখলাম কাহিনীর সার খোঁজবার জন্য চোখ বন্ধ করেছেন। ভাবলাম তিনি নির্ঘাত গল্পের মূল সূত্রকে খুঁজে বার করার চেষ্টা করতে চাইছেন। ঠিক ওই সময় কিশোরী কিছু একটা বলে বসতে যাবে, এমন সময় তারানাথ হাত দেখিয়ে তাকে থামতে বললেন। এরপর নিজের থেকেই বলতে শুরু করলেন, আমি এখন অতীতের সেই বেড়াজালে নিজেকে আবদ্ধ করে ফেলতে চলেছি, যার হদিশ আছে কেবল আমারই কাছে। তোমরাও এখন নিমিত্ত মাত্র। সূত্রের সাথে পরিসরের এক ভিন্ন অতি প্রাকৃতিক মেলবন্ধন রয়েছে। অনেকেই সেই বিষয়ে মাথা ঘামাতে চান না, কিন্তু সমস্ত কাহিনী শুরু হয় সূত্র ধরেই। তাই আমিও সেই সূত্রের নিরীক্ষণের দিকেই ধাপে ধাপে প্রস্থান করছি। তারানাথ এবারে গল্পের গভীরে প্রবেশ করলেন। গল্পের গভীরে প্রবেশের পূর্বে তিনি প্রতিবারের মতোই দুই চোখ বন্ধ করে অতীতের গর্ভে লুকিয়ে থাকা ইতিহাসগুলিকে একবার পুনঃস্মৃতি সমৃদ্ধ করে তুলতে পছন্দ করতেন, যাকে বলে চোখের সামনে দেখতে পাওয়া। হয়তো এভাবেই আগে ঘটে যাওয়া ঘটনাগুলি তার চোখের সামনে ফুটে উঠবার সুযোগ পেত। আমরাও তাই সেভাবেই বিষয়গুলিকে শুনবার প্রতীক্ষায় বিরত ভঙ্গি টেনে অপেক্ষা করতে থাকলাম। আগে কি বলবেন তিনি এই বিষয়ে পূর্ব ধারণা মেনে চললেও গল্পের শেষের ইতিবৃত্তটি কখনোই আমাদের ধারণার সাথে মিলত না। সেটি সম্পূর্ণরূপে তারানাথের ধারণার উপরেই নির্ভর করত, এমনকি নিহিত থাকত বললেও ভুল হয় না। তাই ওনার ওই স্থির চোখ দুটির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকলাম। এমন সময় তারানাথ মুখ খুললেন। ছোটবেলায় আমি আমার ঠাকুমার কাছে নিশির বিষয়ে অনেক রকমের কাহিনী শুনেছিলাম। বেড়ে ওঠার সময় সেই সকল কাহিনীগুলি ধীরে ধীরে মনের অন্তরাল থেকে ক্রমে মুছে যেতে শুরু করেছিল। কারণ বিষয়ভেদেই হোক কিংবা প্রয়োজনে
আমাকে এসবের থেকে বেরিয়ে আসতেই হয়েছিল। বাস্তবের সাথে কল্পনা কি কোনোদিনও খাপ খেতে পারে? ঠিক সেভাবেই পূর্বের শোনা কাহিনীগুলির উপরে আমি বিশেষভাবে জোর দিইনি। মনে হতো সাধনার সাথে যখন বেরিয়েছি তখন সাধনাকে সঙ্গে নিয়েই এগোতে হবে। আমি আমার জীবদ্দশায় যে সকল মহান ব্যক্তিদের সংস্পর্শে আসবার সুযোগ লাভ করেছিলাম তারা প্রত্যেকেই আমাকে তেমনটাই বলেছিলেন। সাধনা দ্বারা অর্জিত জ্ঞানকেই নিজের সম্যক জ্ঞান বলে মনে করতে। আমিও তাই এই সকল ভ্রান্ত ধারণাকে আশ্রয় করে এগোতে চাইনি। তবে এই সকল ধারণা যে কেবল ধারণা নয়, বাস্তবেই তাদের উপস্থিতি রয়েছে সেটি জানতে পেরেছিলাম অনেক পরে। বিলহরিপুর গ্রামের সাথে যোগসূত্র সাধিত হওয়ার পরেই ঠাকুমার বলা নিশির এই ভয়াবহ কাহিনীকে সত্য হতে দেখেছিলাম। তবে এই কাণ্ডটি যে আমার হাতে রুদ্ধ হবে, অর্থাৎ সেই নিশিকে বধ করবার সৌভাগ্য পাবো আমি, সেটা পূর্ব অনুসৃত ছিল না। আসলে আমাদের জীবনে কোনো কিছুই অনুসারিত পরম্পরার দ্বারা স্থায়ী হয় না। যা দেখা যায় সেটিই সত্যি। এমন ধারণা নিয়েও যারা চলেন তাদেরও যে সমস্ত ধারণা একেবারে বাস্তব প্রমাণিত হবে এমনটাও নয়। তাই এসবের প্রাক্কালে আমি স্থির করেছিলাম ওই গ্রামের সাথে সম্পর্ক নির্মাণ করতে। এর পরের ইতিহাসটা যে আমার বাস্তব ধারণার উপরে এতখানি ভয়ঙ্কর প্রভাব বিস্তার করবে সেটা ভেবে উঠতে পারিনি। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, কি ঘটেছিল সেখানে? নিশির বিষয়টা আমাদের কাছে অজানাই বলতে পারেন। ওই দু একটা লোককথন ব্যতীত আর কোনো কিছুই সেভাবে আমরা জানি না, আর কানেও আসেনি। তাই আপনার আহরিত জ্ঞানের দ্বারা প্রলুব্ধময় কাহিনীর আস্বাদ গ্রহণ করতে চাই। আপনি দয়া করে বলুন, আমরা শুনতে চাই। কিশোরী এতকাল ঠাকুরমশাইকে কেবলই ব্যঙ্গের দ্বারাই জবাব দিত, কিন্তু সেদিন তার চরিত্রের মধ্যে অত্যাবশ্যক পরিবর্তনটি লক্ষ্য করে আমার বেশ ভালোই লাগছিল। আমিও একই সাথে তারানাথের কাছে আর্জি জানালাম, হ্যাঁ বলুন না, আমরা শুনব। তারানাথ এবারে মূল কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। সেটা ছিল বর্ষাকাল। আমি তখন নিজের গ্রামে বিশ্রামরত। সদ্যই তন্ত্রের বিষয়ে কিছু জ্ঞান অর্জন করে ফিরেছি। এমন সময় দেখি আমার বাড়ির দাওয়ায় এসে উপুড় হয়ে পড়ে রয়েছেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। লোকটিকে ওভাবে পড়ে থাকতে দেখে সেদিন আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। আমি সহসা তার দিকে এগিয়ে গিয়ে কয়েকটা কথা বলতে যাব, তার আগেই দেখলাম লোকটি আমার দিকে হাতে জোড় করে বললেন, বাবা, ও অনেক কষ্টে আপনার সন্ধান পেয়েছি, বলতে পারেন আবিষ্কার করেছি। আপনি দয়া করে আমাকে আর ফিরিয়ে দেবেন না বাবা, ফিরিয়ে দেবেন না। লোকটির এমন করুণ আর্তনাদ শুনে আমি ঘাবড়ে গেলাম। এরপরে লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি কে আর কোথায় থাকেন? লোকটির মুখে গ্রামের নামটি শুনতেই আমার ভয়ের উদ্রেকটা আপনা থেকেই আরো বেড়ে গিয়েছিল। ওই গ্রামটির বিষয়ে আমি আমার ঠাকুমার মুখেও অনেক কথাই শুনেছিলাম, কিন্তু বাস্তবেও যে এরকম কোনো গ্রামের অস্তিত্ব থাকতে পারে সেই বিষয়ে আমার কোনো পূর্ব ধারণা ছিল না। আমি লোকটিকে বললাম, আপনার চেহারার এমন হাল হয়েছে কেন? আপনি তাড়াতাড়ি ভিতরে আসুন। এভাবে বর্ষার দিনে কাদামাখা শরীরটা নিয়ে কেউ কারোর বাড়ির দাওয়ার সামনে পড়ে থাকে নাকি? আপনি যে ভয়ঙ্কর রকমের কোনো বিপদে পড়ে এখানে এসে হাজির হয়েছেন সেটা আমি স্পষ্টতই অনুভব করতে পারছি। লোকটিকে ধীরে ধীরে ঘরের ভিতরে নিয়ে এসে বসালাম। একটি পাত্রে সামান্য কিছুটা জল নিয়ে তার মুখের সামনে ধরলাম। তিনি জলটা এক নিঃশ্বাসে ঢক ঢক করে খেয়ে ফেললেন। তারপরে বললেন, কি শান্তি! তবে তবে আমার হাতে আর খুব বেশি সময় নেই, কারণ যার কাছে নিজের প্রাণটা সঁপে এসেছি
সে সে যে কোনো মুহূর্তেই এখানে সে হাজির হবে। আমি আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সে আমাকে ঠিকই খুঁজে বার করবে আর আর শেষ করে ফেলবে। ওর চোখকে ফাঁকি দেওয়ার কাজ এত সহজ নয়। আমি লোকটির কথা শুনে চমকে উঠলাম। কেউ নিজের মৃত্যু নিয়ে কি করে এতটাও নিশ্চিন্ত হতে পারে? ওই লোকটিকে দেখে সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওনাকে বললাম, এসব আপনি কি বলছেন? আমি দেবী মায়ের ভক্ত। আমার ভিটে থেকে কোনো খারাপ শক্তি অনুপ্রবেশ করতে পারবে না। মন্ত্রের দ্বারা স্থান বন্ধন করা রয়েছে। আপনি দরজার সামনের দিকে এগিয়ে দেখুন, সেখানে লাল রঙের একটি পদার্থ পড়ে থাকতে দেখবেন। ওটির সাহায্যেই আমি স্থান বন্ধন করে রেখেছি। সেটি হলো মায়ের আশীর্বাদী সিঁদুর। এটিকে পেরিয়ে আমার কক্ষে প্রবেশের সাহস দেখানো মানে নিজের মৃত্যুকে আহ্বান করা। তাই আপনি চিন্তামুক্ত থাকুন। কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না যতক্ষণ আপনি এখানে রয়েছেন। জানবেন, সুরক্ষিত রয়েছেন। লোকটি আমার কথা শুনে বেশ জোরে জোরে হেসে উঠলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, যে বাইরে থেকেই যে বাইরে থেকে লোকের প্রাণ হরণ করতে পারে, তার কি আর ভিতরের প্রবেশের প্রয়োজন আছে? সে অচিরেই যে কোনো কাউকে শেষ করে ফেলবে। এটা মনে রাখবেন। আমি তার কাছ থেকে পালাতেই পারি, কিন্তু কিন্তু সে যে সময়ের থেকেও বেশি দ্রুততর। মৃত্যুকে ত্বরান্বিত করতে তার সামান্য সময়ের ব্যবধানের প্রয়োজন পড়ে। এই এই যে এই 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 আমি জীবিত, আর পরক্ষণে হয়তো আপনি আমাকে মৃত অবস্থায় খুঁজে পাবেন। জীবনে প্রথমবার কোনো মানুষের কথার মধ্যে এত রকমের ধাঁধা আবিষ্কার করেছিলাম আমি। লোকটি আদপে ঠিক কি বলতে চাইছিলেন সেটি আন্দাজ করতে পারছিলাম না। কেবল এইটুকু বুঝতে পারছিলাম যে লোকটি এমন কিছুর বিষয়ে তুলনা টেনে কথাগুলি বলতে চাইছেন যেটি আখেরে খুবই বিপজ্জনক। কারণ বাস্তবে সেটির উপস্থিতি টের পাওয়া না গেলেও সেটি অদৃশ্য থেকেও যে কারুর প্রাণ হরণ করতে পারে, এটি তার ওই কথাগুলি প্রমাণ করে দিচ্ছিল। আমি পাল্টা প্রশ্ন করতে যাব এমন সময় তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের গ্রামে একের পর এক নিরীহ মানুষের মৃত্যু ঘটে চলেছে। এটির জন্য দায়ী এক রমণী, যে থেকেও নেই। কিন্তু ওটাই শেষ নয়, ওর পিছনেও আছে আরো কোনো বড় রহস্য। সেটিকে খুঁজে বার করতে হবে বাবা। ওই কাজটা সেই মানুষই করতে পারবেন যিনি রহস্যের মধ্যে আবদ্ধ রহস্যকেও খুব সহজেই খুঁজে বার করে ফেলতে পারেন। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি বিষয়ের সাথে জড়িয়ে থাকা রহস্যকে তখনও সেভাবে খুঁজে বার করতে পারছিলাম না। এমন সময় আবারও আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কি ঘটেছে আপনাদের গ্রামে সেটা একবার বলুন তো। লোকটি বললেন, প্রতি অমাবস্যার রাতে একটার পর একটা মানুষের গায়েব হয়ে যাওয়ার ঘটনাটিকে কি করে আপনার স্বাভাবিক বলে মনে হয়? প্রত্যেকেই বলেন কেউ যেন তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে নাম ধরে ডাকে। অনেকেই বলেছেন কোনো একটি সুন্দরী মেয়েকে অমাবস্যার রাতে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। তার আদপেও কোনো পরিচয় রয়েছে কিনা এই বিষয়ে কেউই সেভাবে কিছু জানেন না। তবে আমি নিশ্চিত সে কোনো মানুষ নয়, সে কোনো প্রেত। কিন্তু সে হঠাৎ এভাবে একের পর এক মানুষকে শেষ করবেই বা কেন? যারা যারা গায়েব হয়ে গিয়েছেন তাদের বাড়ির বাইরের উঠোনে একটি করে পোড়া ডাবের খোলা পাওয়া গিয়েছে। ডাবের খোলায় আটকে কেউ তাদের প্রাণগুলিকে নিয়ে চলে যায়। সকলেই জানেন এটা নিশির কাজ, কিন্তু এমন নিশিরাও রয়েছেন যারা মৃত্যুর পরে কোনো প্রেতকে কিংবা প্রেতনীকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেন। সেক্ষেত্রে যে ডাবের খোলাটি তারা প্রাণ হরণের জন্যে নিয়ে আসে, সেটিকে পোড়া অবস্থায় ওই মৃত ব্যক্তির বাড়ির সামনে
প্রমাণ স্বরূপ রেখে দিয়ে যায়, আর তার প্রাণটিকে নিজের সাথে করেই নিয়ে চলে যায়। যারা যারা সেটির হদিশ পেয়েছেন তাদের কেউই আজ আর জীবিত নেই। তবে গ্রামে যাদের স্বামী গায়েব হয়েছেন তাদের স্ত্রীরা অনেকেই বলেছেন যে ওই মেয়েটিকে নাকি ভয়ঙ্কর দেখতে, কারণ তাদের স্বামীদের কণ্ঠে ফুটে ওঠা মৃত্যুর সময়ের অন্তিম চিৎকারের রেশটি সেটির প্রমাণ বহন করেছে। এটাই সব থেকে বড় সত্যি। এমনটা হতে থাকলে গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আরো একটা কথা, যারা যারা এতকাল ধরে মারা যাচ্ছেন তারা সকলেই ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য। তারা সকলেই কিভাবে মারা যেতে পারেন একসাথে? এটাই সব থেকে বড় প্রশ্ন এখন। সেটির সমাধান খুঁজে বার করতে হবেই আপনাকে। দয়া করে আমাদের গ্রামে চলুন বাবা, একটিবার চলুন। বেশ, ঠিক আছে, আমি আপনার সাথে গ্রামে যাব, কোনো অসুবিধা নেই। তবে আপনার মুখে সবটা শুনে মনে হচ্ছে এই বিষয়টির সাথে জড়িত কোনো রহস্য গ্রামের বুকে বিদ্ধ হয়ে রয়েছে। সেটিকে খুঁজে বার করতে হবে। ওই পঞ্চায়েতের সাথেই জড়িয়ে আছে কোনো ইতিহাস। তারাই হয়তো কারোর কোনো ক্ষতিসাধন করেছিল। দেখলাম লোকটি আমার কথার কোনো উত্তর দিলেন না। সেদিন রাতটা লোকটি আমার বাসাতেই বিশ্রাম নিলেন। পরের দিন ভোর হতেই আমি লোকটিকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। গ্রামে পা রাখার সাথে সাথেই স্থানে স্থানে রক্তের ছিটে পড়ে থাকতে দেখলাম। সেই সঙ্গে একটি পোড়া গন্ধ নাকে এসে বিদ্ধে শুরু করলো। পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমি পারছিলাম না। এমন সময় ওই লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার শরীরটা ভালো নেই বাবা, কাছেই কবিরাজের ভিটে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটিবার কবিরাজের বাড়ি থেকে কি ঘুরে আসব? আমি এই বিষয়ে লোকটিকে না করতেও পারলাম না। কেবল জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাকে এখানে এভাবে দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছেন, আমি তো গ্রামের কোনো কিছু সেভাবে চিনি না। তাহলে কি করব? আপনার তো ফিরতে অনেকটাই সময় লেগে যাবে হয়তো। আপনাকে বিপদে ফেলবার তেমন কোনো ইচ্ছে আমার নেই বাবা, সেই নিয়ে আপনি ভাববেন না। ওই যে দেখছেন টিনের চাল দেওয়া বাড়িটা, ওইটাই আমার ভিটে। আমার স্ত্রী ও 5 বছরের একটি মেয়ে রয়েছে। আমি তাদেরকে আপনার কথা বলে এসেছি। আপনি সেখানে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে হাঁক দিলেই আমার স্ত্রী নির্মলা বেরিয়ে আসবে। এরপরে আপনার আর কোনো সমস্যা হবে না বাবা। এত দুশ্চিন্তা করবেন না। যান যান যান, আপনি বরং সেদিকে এগিয়ে যান। আর রইল বাকি আমার কথা। আমি সন্তর্পণে কবিরাজের ভিটে থেকে ঘুরে আসছি। খুব তাড়াতাড়ি কাজ সেরে ভিটেতে ফিরব। আপনি এগিয়ে যান। এই গ্রামের অবস্থা ভালো নয়। দেরি করলে আপনার বিপদ বাড়তে পারে। এ কথা বলেই দেখলাম লোকটি কবিরাজের ভিটের দিকে এগিয়ে গেলেন। আমিও তার নির্দিষ্ট করে দেওয়া ভিটের দিকে প্রস্থান করলাম। বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখলাম বাড়িটির চারিদিকে কেমন যেন শোকস্তব্ধ পরিবেশ বয়ে রয়েছে। মনে হলো যেন সেখানে কোনো জনপ্রাণী বাসই করে না। আমি হাঁক দিতে যাব, তার পূর্বেই দেখলাম সাদা শাড়ি পরিহিতা এক মহিলা হাতে একটি প্রদীপ নিয়ে বাইরে বেরিয়ে আসছেন। আমি তাকে দেখে একেবারে চমকে উঠলাম। মহিলাটি আমার দিকে তাকাতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কে, আর এখানে কাকে খুঁজছেন? আমি প্রথমে ভাবলাম নিজের পরিচয়টা গোপন করাই ভালো। তারপরে ভাবলাম নিজের পরিচয় না দিলেই বরং সমস্যা আরো বৃদ্ধি পাবে। তাই আমি বললাম, আমার নাম তারানাথ চাটুর্যে। আমি এখানে মলয়ের কথায় এসেছি। আমার মুখে মলয়ের নামটি শোনা মাত্রই তিনি চমকে উঠলেন। হাতের থেকে মাটির প্রদীপটি পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। মহিলাটির চোখের দিকে তাকাতেই দেখলাম তিনি বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছেন। এরপরে দেখলাম তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তার অবস্থার কথা আন্দাজ করবার আগেই তিনি বলে উঠলেন, কার কথা বললেন? আমি বললাম, কেন?
মলয়বাবুর কথা? উনি তো একটু আগেই আমাকে এই বাড়িটির হদিশ দেখিয়ে কবিরাজের ভিটে থেকে এগিয়ে গেলেন। আপনাদের কথা আমাকে জানিয়ে দিয়ে গেলেন। বললেন আপনি নাকি সবটাই জানেন। তা উনি নাকি আগেই আপনাকে এই বিষয়ে সবটাই জানিয়ে দিয়েছিলেন। মহিলাটি বললেন, ওই পাশের দিকে তাকিয়ে দেখুন, ওই পোড়া ডাবের খোলাটিকে আমি আজও নিজের সাথেই রেখে দিয়েছি। ওকে যে সে নিয়ে চলে গেছে, ওই রাক্ষসী ওকে আমাদের কাছ থেকে কবেই নিয়ে চলে গেছে। আজ প্রায় 15 দিন হয়ে গেল। আমার স্বামীর কোনো খোঁজ নেই। কেবল তার ছেঁড়া চটিটা আমাদের বাড়ির উঠোনের সামনে পড়ে থাকতে দেখেছিলাম। ওটাই মৃত্যুর পূর্ববর্তী ওনার শেষ সম্বল বলতে পারেন। সেও তো ছিল ওই পঞ্চায়েতেরই সদস্য, তবে তার কোনো দোষ ছিল না। ওই পঞ্চায়েতের মূল কর্তারাই সকলের অগোচরে কোনো একটি কুকর্ম ঘটিয়েছিলেন। সেটিরই শাস্তি সকলকে পেতে হচ্ছে। আমার স্বামীও তাই কোনো দোষ না করেই সেই শাস্তির শিকার হয়েছেন। কথাগুলো বলতে বলতেই অঝরে কাঁদতে শুরু করে দিলেন নির্মলা দেবী। আমি তাকে আশ্বস্ত করতেও পারলাম না, কিছু বলার অবস্থাতেই তো ছিলাম না আমি। এমন সময় তিনি চোখের জল মুছে আমাকে বলে উঠলেন, আসুন, আপনি বরং ভিতরে আসুন। এই দুঃখের কথা আর কি শুনবেন? ওর মৃত্যুর পরেই নিয়ম পালন করেছিলাম। সকলে বলে নিশি যে ভিটে থেকে কাউকে নিজের সাথে নিয়ে যায় তার পরিবারকে রেহাই দেয় না। সে আবারও ফিরে আসে আর বাকিদেরকেও নিজের সাথে করেই নিয়ে যায়। আমার কিছু হয়ে গেলে কোনো ক্ষতি ছিল না, কারণ মলয়কে ছাড়া এমনিও বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আসলে ওই 5 বছরের সন্তানের মুখের দিকে তাকাতেই বুকটা শুকিয়ে যায়। তাই এসবের থেকে দূরে থাকতে চেয়েছি। এই কারণেই নিশির উপদ্রবকে সম্বরণ করার উদ্দেশ্যেই প্রতিদিন বাড়ির বাইরে একটি করে মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে আসি। ওই প্রদীপের আলোটিকে ভয় পায় নিশি। গ্রামের লোকেরা এমনটাই বলেন। নিশি কাউকে নিজের সাথে নিয়ে যাওয়ার পরে যদি একটানা 15 দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে একটি করে প্রদীপ বাড়ির বাইরে জ্বালিয়ে রেখে আসা যায়, তাহলে সেই মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়, আর সেই সঙ্গে নিশির ছায়াও দূরে সরে যায়। এরপরে নির্মলা দেবী আমাকে নিজের সাথে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। এতক্ষণ ধরে যে মানুষটি আমার সাথেই ছিলেন, এমনকি যাকে সাথে নিয়ে আমি এই গ্রামে পদার্পণ করেছিলাম, তার যে আখেরে কোনো অস্তিত্বই নেই, সেটি ভাবা মাত্রই আমার শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই মলয়ের 5 বছরের ছোট্ট মেয়েটিকে আমার নজরে পড়ল। দেখলাম সে শান্তিতে ঘুমিয়ে রয়েছে। নির্মলা দেবী আমাকে খাটের উপরে বসতে বললেন, তারপর বললেন, আপনি ক্ষণিক বিশ্রাম করুন। আমি আপনার জন্য জল ও আহারের ব্যবস্থা করছি। বুঝতেই পারছেন এখন বাড়িতে অসুখ চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। আমি ঘাড় নেড়ে বললাম, আমি সাধক মানুষ, নিরামিষ আহারই আমার সবচেয়ে প্রিয়। আমাকে আপনি যেটা ভালোবেসে দেবেন সেটাই মনের আনন্দে ভক্তিভরে গ্রহণ করব। নির্মলা দেবী রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। এমন সময় জানালার দিকে নজর যেতেই আমি কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো জানালার দিকে দাঁড়িয়ে কেউ লুকিয়ে আমাদের কথোপকথন শুনছিলেন। বিষয়টি আন্দাজ করা মাত্রই আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকটা দেখতে যাব, এমন সময় নির্মলা দেবী বললেন, ওদিকে তাকিয়ে রয়েছেন যে, কেউ কি এসেছে নাকি? ওসবে কান দেবেন না। আসলে একজন বিধবার ভিটেতে সাধুসন্ত এসে হাজির হয়েছেন দেখে গ্রামের অনেকেই উঁকিঝুঁকি মারতেই পারেন। গ্রামের মানুষের মানসিকতার কথা তো আপনি জানেনই। এ নিন, আগে কিছু মুখে দিন। নির্মলা দেবীর কথার মধ্যে থাকা যুক্তিগুলিকে আমি খণ্ডন করতে পারলাম না। এরপরে তার দেওয়া জল ও আহার আমি গ্রহণ করলাম। তিনি বললেন, বাবা, আপনি কি কোথাও থাকবেন? না,
আমার তো তেমন কোনো আশ্রয় নেই। বেশ, তবে আমার বাসাতেই থাকুন। সত্যিই যদি আপনার কথা সত্য হয়ে থাকে, অর্থাৎ মলয় যদি আপনাকে এখানে নিয়ে এসে থাকে, তাহলে জানবেন এর পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। আপনি ধন্য মানুষ, ঈশ্বরের উপাসক। আপনার পদধূলি এই গৃহে পড়েছে। বিষয়টি অশুভ চিহ্নের মধ্যেও শুভ সংকেত বয়ে এনেছে। আপনি বরং এখানেই শুয়ে বিশ্রাম করুন। আমি আমার মেয়েকে নিয়ে পাশের ছোট ঘরটায় শুয়ে পড়ছি। এই কথাগুলি বলে নির্মলা দেবী চলে গেলেন। আমিও হ্যারিকেনের আলোটিকে কমিয়ে শুয়ে পড়লাম। এরপরই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। এতটা বলার পর তারানাথ থামলেন। আমি বললাম, আচ্ছা, এর পরে কি ঘটেছিল ঠাকুরমশাই? শিগগির বলুন তো, আপনি থামলেন যে। তারানাথ চপের শেষ টুকরোটি মুখে পুরে চিবোতে চিবোতে বলতে শুরু করলেন। রাতের বেলা শুয়ে রয়েছি, এমন সময় একটা দমকা হাওয়ার রেশ আমার জানালার দিকটা দিয়ে বয়ে অন্যত্র চলে যেতেই আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমি দেখলাম জানালার কাছে কুণ্ডলি বাগিয়ে একটি ধোঁয়ার আবরণ স্থান থেকে স্থানান্তরে ছুটে চলেছে। পরক্ষণেই সেটি আবার ওই জানালার কাছে এসেই স্থির হয়ে দাঁড়িয়েছে। গোলাকার পিণ্ডটির মধ্যভাগ থেকে উত্থিত হয়ে আসা দুটি লাল বর্ণের চোখ দেখেই আমার হাড় হিম হয়ে গেল। বিষয়টি দেখে কিছুই সেভাবে আন্দাজ করে উঠতে পারলাম না। নির্মলা দেবীকে হাঁক দিতে যাব, এমন সময় মনে পড়ল তার মানসিক অবস্থার কথা। এত কষ্টে তিনি নিজেকে সামলেছেন। নিজের স্বামীর মৃত্যুটিও তার কাছে যন্ত্রণাদায়ক। সেই অবস্থায় তাকে ডেকে সব দেখালে তিনি স্বভাবতই আরো ভয় পেয়ে যাবেন। আমি নিজেই সমস্ত ব্যাপারটা পর্যবেক্ষণ করতে থাকলাম। দেখলাম ওই লাল বর্ণের চোখ দুটি ধোঁয়ার আবরণের মধ্য দিয়েই গোটা ঘরটিকে লক্ষ্য করছে। খুঁটিনাটি প্রত্যক্ষ করবার জন্য চেষ্টা করেই চলেছে। এটি দেখে এবারে আমি আর খাটের উপরে স্থির হয়ে বসে থাকতে পারলাম না। উঠে দাঁড়ালাম। হঠাৎ প্রচণ্ড জোরে মেঘ গর্জন করে উঠল। দেখলাম সেই গোলাকার পিণ্ডের মধ্যে থেকে ওই বায়বীয় ধোঁয়ার আস্তরণটি ধীরে ধীরে একটি রমণীর আকার ধারণ করছে। সেটি দেখা মাত্রই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দেখলাম একটি অপরূপ সুন্দরী রমণী ধীরে ধীরে নিজের গঠনশৈলী বদলে আমার সামনে এসে দাঁড়ালো। জানালার উপর থেকেই আমাকে হাতছানি দিয়ে ডাকতে থাকলো। তার কণ্ঠস্বর কানে আসতেই মনে হলো কেউ যেন সুদূরের পথ অতিক্রম করে আমাকে নির্ধারিত ভঙ্গিতে নিজের দিকে আকর্ষণ করতে চাইছে। আমিও সেই ধাঁচ আন্দাজ করতে পেরে অশনির সংকেতকে প্রত্যাখ্যান করতে উদ্যত হলাম। কিন্তু না, কিছুতেই সেই ডাককে অস্বীকার করে উঠতে পারলাম না। মনে হলো সেটি যেন যার পরনাস্তি আমাকে তার দিকে আকর্ষিত করেই চলেছে। এই প্রথমবার এমনটা অনুভূত হচ্ছিল। বুঝলাম ওই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। সেই শক্তির আশ্রয়েই কেউ সকলের মস্তিষ্কের ওপরে বশীকরণ করতে চাইছে। আমি নিজেকে কোনোভাবে সংযত রেখে সেই অজ্ঞাত শক্তির দিকে ধাবিত হয়ে যেতে থাকলাম। দেখলাম ঘরের সদর দরজাটি আপনা থেকেই খুলে গেল। আমিও সেই দরজা দিয়ে বেরিয়ে গ্রামের মেঠো পথে নেমে পড়লাম। মনে হচ্ছিল পা চলতে না চাইলেও কেউ যেন আমাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি এগোতে থাকলাম, আর সেই রমণীও কোনো অজানা আতঙ্কের প্রহর গুনতে গুনতে তারই পদছায়াকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকলো। আবারও গর্জে উঠল মেঘ। আমি দেখলাম তার মাথার চুল রাস্তায় লুটোচ্ছে। তার অমন সুন্দর দেহের গঠনের দ্বারা যে কোনো পুরুষই মোহগ্রস্ত হয়ে পড়তে পারে। তার শরীর থেকে ভেসে আসছিল এক মিষ্টি সুবাস। মনে হচ্ছিল ওই গন্ধ যেন আমার
শরীর ও মনকে প্লাবিত করে তুলেছে। এমন সময় কোথা থেকে একটা খিকখিকে হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমাকে অজানা ইঙ্গিতে বলে উঠল, এসো তারানাথ, এসো আমার কাছে এসো, তোমাকে নিয়ে যাব হারিয়ে যাওয়া মানুষগুলোর দেশে। এই কালান্তর যে ভিন্ন, এই ইতিহাস কিন্তু অভিন্ন। সময়ের ছাপ পড়ে গেছে একটি কাহিনী। তার অর্থ এই নয় যে সেই সময়ের মধ্যে কে থাকা অসমদিকগুলোকেও সে নিজের সঙ্গে করে নিয়ে চলে গেছে। তার অস্তিত্ব আছে, আছে, তাকে যে ঢাকতে হয়েছে। এই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে আছে সে। তাকেই তো খুঁজে বার করতে এগিয়ে চলেছ তুমি। এসো, এগিয়ে এসো আমার কাছে, এসো বলছি। আমি জানতাম বিপদ ক্রমে আমাকে আচ্ছন্ন করে ফেলছে। নিজের ঘরমাক্ত কালো চাদরে আমাকে আচ্ছন্ন করে ফেলতে চাইছে ওই রমণী, কিন্তু কিছুতেই তার সেই প্রভাবকে খর্ব করে উঠতে আমি পারছিলাম না। এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো লক্ষণ অনুভব করতে আমি পারছিলাম না। আরও কিছুটা পথ এগিয়ে যেতেই দেখলাম সেই রমণী আমার দিকে পিছন ঘুরে তাকিয়েছে। তার শরীরটিকে ঢেকে রেখেছে ওই কালো ধোঁয়ার কুণ্ডলী। মাথার পিছনের দিকটায় একটা আবছা অন্ধকার বারে বারে সুযোগ বুঝে খাপ খেলে আবার হারিয়ে যেতে চাইছে। অথচ ওই অন্ধকারে লুকিয়ে থাকা রূপটিকে কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না আমি। রমণীটি আবারও তার কোমল হাতের ইঙ্গিতে আমাকে তার দিকে আকর্ষিত করতে থাকলো। আমি এগিয়ে যেতে লাগলাম। এমন সময় দেখলাম গ্রামের রাস্তা পেরিয়ে আমরা এক প্রত্যন্ত স্থানে এসে উপস্থিত হয়েছি। সেখানে কিছুই নেই, কেউ নেই। জঙ্গলের সীমানা শুরু হয়েছে। আশেপাশের দিকটা দেখারও সুযোগ ঘটছিল না। ওই মায়াবিনীর পদলেখন করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। আমি তাকে পুনরায় অনুসরণ করতে শুরু করলাম। জঙ্গলের পথ ধরে এগোতে থাকলো ওই রমণী। এরপরে একটা জায়গায় গিয়ে হারিয়ে ফেললাম তাকে। আর কোথাও তার হদিশ পেলাম না। জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নজর ঘুরিয়ে তাকে প্রত্যক্ষ করতে চাবো, এমন সময় আবারও একটা দমকা হওয়ার রেশ আমার কানের কাছে এসে কিছু একটা ফিসফিস করে বলতে শুরু করলো। তারানাথ, এসো, এসো আমার কাছে। তুমি তোমার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো। এখান থেকে অন্যত্র চলে যেও না তারানাথ। এসো, এসো বলছি, এদিকে গিয়ে এসো তারানাথ। আমার পা চলতে চাইছিল না। সামনে থাকা উঁচু ঢিপিটির উপরে আবারও প্রতীয়মান হলো সেই রমণী। কিন্তু এবারে যাকে দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম রমণীর শরীরের অর্ধেক অংশটি এক কাপালিকের আর অর্ধেক অংশটি এক রমণীর। বিষয়টি দেখা মাত্রই চোখের সামনে সবটা ধোঁয়াশার বর্ণ ধারণ করতে শুরু করলো। আবারও চোখ কচলে সেদিকে তাকাতেই এবারে লক্ষ্য করলাম আরো ভয়ঙ্কর কিছুকে। দেখলাম ওই স্থানে বসে আছে বিভৎস চেহারার এক মহিলা। তার দাঁতগুলো মুখের থেকে বড়। মুখের সামনেটা রক্তে আবৃত হয়ে রয়েছে। নরদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিজের মুখে পুরে দিচ্ছে সে। তারানাথ, তারানাথ, এসো, এসো আমার কাছে। এই দেখো কত মৃতের শাড়ি, তাদের সকলের আত্মাকে যে বন্দি করে রেখে দিয়েছি আমি। এদের কারোর শরীর খুঁজে পাওয়া যায়নি,
এদের আত্মাগুলো এখন বন্দি। আমি এদেরকে ভক্ষণ করছি, মনের আনন্দে এদেরকে শেষ করছি আমি। না আমি জীবিত আছি, আর না আমার কোনো অস্তিত্ব। যে আমার অস্তিত্বকে মানুষের কাছে নিয়ে এসেছে তারও যে কোনো অস্তিত্ব নেই। সবটা যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করেছিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় হঠাৎ করেই আর কাউকে সেই স্থানে দেখতে পারলাম না। সেই ভয়ঙ্করী কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এটি ভাবতে না ভাবতেই পিছনের দিকে তাকাবো, এমন সময় দেখলাম সে একেবারে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছে, দাঁতের ফাঁকে ফাঁকে আটকে রয়েছে নরম মাংস। তার শরীর একেবারে উলঙ্গ, বস্ত্রের টুকরোগুলি শরীরে হাত পোড়া চামড়ার সাথে লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন তার চামড়াটিকে পুড়িয়ে দিয়েছে। পোড়া একটি শরীর ভাবে এক পা করে আমার দিকে ধেয়ে আসতে থাকলো। আমি একেবারে নির্বাক হয়ে পড়লাম। এই অবস্থায় আমার মুখ থেকে সামান্যতম শব্দ বাইরে বেরোতে চাইল না। আর সেই রাক্ষসী আমার দিকে পা বাড়িয়েই চলল আর বলতে থাকলো, তারানাথ, আমার কাছে এসো। কতদিন জ্যান্ত মানুষের রক্ত আর মাংস ভক্ষণ করিনি। এসো বলছি, এদিকে এসো, এসো তারানাথ। এ কি স্বপ্ন নাকি সত্যি? কিছু আন্দাজ করতে পারছো তুমি? কই কই বলছো না যে? আমাকেই তো এতক্ষণ পাগলের মতন প্রত্যক্ষ করেই চলেছিলে, ক্রমে আমার দিকেই ধাবিত হচ্ছিলে তুমি। তাহলে তাহলে এখন ভয় পাচ্ছ কেন? এখন এভাবে দূরে সরে যাচ্ছ কেন? এসো বলছি, এসো, এদিকে এসো, এদিকে এসো। কথাগুলি বলতে বলতেই বিকটভাবে হাসতে থাকলো সেই ভয়ঙ্করী। দেখলাম সে একটি মৃতদেহের থেকে গোটা হৃৎপিণ্ডটাকে ছেড়ে এনেছে। তারপর মনের সুখে সেটির পার্শ্বস্থ অংশগুলিকে খুবলে খুবলে কাটছে। আমি চুপ করে থাকতে পারলাম না। মুখ দিয়ে চিৎকারের শব্দ বেরিয়ে এলো। আর জ্ঞান ছিল না। জ্ঞান ফিরলে যা দেখলাম সেটি ছিল আরো ওই অত্যাশ্চর্যকর বিষয়। দেখলাম তারানাথ এই পর্যন্ত বলে হাঁপিয়ে উঠেছে। তাকে কোনোদিনও এমনটা করতে দেখিনি। আমি সামান্য জল এগিয়ে দিতেই উনি ঢকঢক করে সেটা খেয়ে ফেললেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি এই কাহিনীর গর্ভে প্রবেশের পরেই মনে হচ্ছিল সেই দুষ্ট শক্তি যেন আবারও আমাকে নিজের দিকে আকর্ষিত করছে। আমি বললাম, এতক্ষণ পর্যন্ত আপনি যা যা বললেন সেগুলি শুনবার পরে তো আমাদের গায়ের রোমও খাড়া হয়ে গিয়েছে। এরপর কি হয়েছিল সেটা জানবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। বুঝতেই পারছি এরপরে এমন কিছু ঘটেছিল যে বিষয়ে কোনো ধারণাই রাখা যায় না। তারানাথ বললেন, ঠিকই তাই, তুমি ঠিকই বলেছ বিভূতি। বিষয়টি কোনো মায়াবিনীর মায়া সঞ্চারের ক্ষেত্রে ছিল নাকি সবটাই নিজের মনের ভুল তা আন্দাজ করতে পারলাম না। আমি চোখ খুলতে দেখলাম মলয় এসে আমার চোখের সামনে দাঁড়িয়েছে। মৃত ব্যক্তিকে আবারও নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সজোরে চিৎকার করে উঠলাম, না না না! এমন সময় মনে হলো একটি অজ্ঞাত পরিচয় লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি আমার কাঁধের উপরে হাত রেখে আমাকে উঠে দাঁড়াতে বলছেন। আমি উঠবার চেষ্টা করতেই বুঝতে পারলাম আমি মাঝ রাস্তার উপর পড়ে রয়েছি। উনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, উঠে আসুন, উঠে আসুন। আপনি এভাবে রাস্তার মাঝখানে পড়ে রয়েছেন কেন? আপনাকে কি কেউ ধাক্কা দিয়েছিল নাকি? না অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন? শরীর খারাপ নাকি আপনার? লোকটির কথাগুলো কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু বারে বারে কখনো মলয়ের আবার কখনো বা ওই ভয়ঙ্করী মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি নিজের ধৈর্য হারিয়ে ফেললাম। আমি উঠে বসলাম। দেখলাম নির্মলা দেবীর বাড়ির একেবারে দরজার কাছে পড়ে রয়েছে। মনে মনে ভাবলাম,
এখান থেকেই তো ওই সুন্দরী মেয়েটির পিছু আমি নিয়েছিলাম। তাহলে এখানে শুয়ে রয়েছি কিভাবে? আমার তো খাটের উপরে শুয়ে থাকার কথা। আদবেও কি বাড়ির বাইরে এসেছিলাম? বাড়ির বাইরে যদি না আসি তাহলে রাস্তার উপর এভাবে পড়ে আছি কি করে? এসব 7-5 ভাবছি, এমন সময় দেখলাম বড় হয়ে আসছে। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, এখন গ্রামের পরিস্থিতি একেবারেই ঠিক নেই। এভাবে হুটহাট করে রাস্তায় বেরিয়ে পড়বেন না, এতে কিন্তু সমস্যা আরো বাড়বে, এমনকি আপনার প্রাণটাও চলে যেতে পারে। যান যান যান, ঘরের ভিতরে যান। যাক বাবা, আমিও এগোই, চাষের জমিতে গিয়ে আবার হাল ধরতে হবে। লোকটি কথাগুলো বলেই এগিয়ে গেলেন। বুঝলাম উনি গ্রামের একজন সাধারণ চাষি। আমাকে ওভাবে পড়ে থাকতে দেখেই বেঁচে আছি কিনা দেখতে এসেছেন। উনি যে আমার পরিচয় সম্পর্কে একেবারেই অজ্ঞাত সেটি বোঝা মাত্র একটু আশ্বস্ত অনুভব করলাম, কিন্তু মাথার মধ্যে বিষয়গুলো একইভাবে ঘুরপাক খেতেই থাকলো। কিভাবে আমি এখানে এলাম, আর কিভাবেই বা কালকের চোখের সামনে ঘটতে থাকা সবকিছুই এক নিমিষে মিথ্যা হয়ে গেল। কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। ঘরের ভিতর প্রবেশ করে খাটের উপর বসতে যাব এমন সময় দেখলাম আমার পোশাকে মাটি লেগে রয়েছে। জঙ্গলের যে স্থানে আমি পৌঁছেছিলাম সেখানে বৃষ্টির কারণে মাটি নরম ছিল, সেই সাথে রাস্তায় পড়ে থাকবার ফলে কাদা গোটা পোশাকে লেগে গিয়েছে। এর অর্থ আমি গতকাল রাতে যা যা দেখেছি সেগুলি সবই সত্যি। কিন্তু কি এই ধাঁধা, আমি তো কিছুই আন্দাজ করে উঠতে পারছি না। এমনটাও কি সম্ভব? মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল। ভাবলাম নির্মলা দেবীকে গোটা বিষয়টা জানাবো। এমন সময় দেখলাম তিনি নিজেই এসে হাজির হয়েছেন। আমি তাকে বললাম, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন যে? নির্মলা দেবী আমার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে নিজেই আমাকে আরেকটি প্রশ্ন করে বসলেন। এ কি, আপনার কাপড় জামায় এমন কাদা এলো কোথা থেকে? জানতাম তার এই প্রশ্ন করাটাই স্বাভাবিক। তার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এইভাবেই প্রশ্ন করে বসত। আমি বললাম, না, আসলে আমারও ভোরের দিকে বাইরে বেরোনোর একটা অভ্যাস আছে। দম বন্ধ লাগছিল, তাই ভেবেছিলাম ভোরের দিকে একটু বাড়ি বাইরে বেরোবো, গ্রামটা একটু নিজের চোখে ঘুরে দেখব। এমন সময় কাদায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, তাই গোটা জামাতেই কাদা লেগে গিয়েছে একেবারে। এই কারণেই এমন অবস্থা আর কি। নির্মলা দেবী বলে উঠলেন, ইস, সেটাই দেখছি। যাক, আপনি জামাকাপড় ছেড়ে নিন। আমার স্বামীর কিছু পাঞ্জাবি ও পাজামা রয়েছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেখান থেকেই একটি নিয়ে আপনি আজকের দিনটা চালিয়ে নিতে পারেন। আমি হাটে গিয়ে কালকে না হয় আপনার জন্য কিছু একটা কিনে নিয়ে আসব। আরে না না, আপনাকে একেবারেই ব্যস্ত হতে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখানে থাকা কাপড় জামাগুলি দিয়েই না হয় কাজ চালিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আমি আর এর থেকে বেশি কোনো কথা বাড়ালাম না। জানতাম ওই বিষয়গুলির কথা তুললে নির্মলা কেন কেউই বিশ্বাস করবেন না, কারণ বাস্তবে যেগুলির কোনো অস্তিত্ব নেই সেগুলিকে নিয়ে মানুষ মাথা ঘামাবেই বা কেন। আমি জলখাবার খেয়ে উঠে বাইরে বেরিয়ে এলাম। ভাবলাম যে পথ ধরে গতকাল রাতে গিয়েছিলাম ওই পথের নিশানা ধরেই গিয়ে দেখি যদি কোনো কিছুর হদিশ মেলে। রাতের অন্ধকারে তো সেভাবে কিছুই নজরে পড়েনি। এই ভাবনা নিয়েই আমি এগোতে থাকলাম। গ্রামের বুক চিরে যে পথটি জঙ্গলের অভিমুখে অগ্রসর হয়ে গিয়েছে সেদিকে ফিরতেই দেখলাম রাস্তাটি বন্ধ, আর ওটির পরেই নজরে পড়ল কেবল পাথরের সারি আর জঙ্গল। ভাবলাম, এই পথ দিয়েই তো গতকাল রাতে গিয়েছিলাম, কই তখন তো ওসব কিছুই নজরে পড়েনি। এমন সময় এক কাঠুরে ওই পথ দিয়েই বাড়িতে ফিরছিলেন। আমাকে প্রশ্নচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই আমার দিকে এগিয়ে এসে বললেন, এখানে এমন ভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? জানেন না এদিকে আসা বড্ড ঝুঁকির। আমরা না হয় কাঠুরে নিজেদের জীবিকার প্রয়োজনে এমনটা করতে বাধ্য হচ্ছি, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি জ্ঞানী মানুষ। বিপদ আছে জেনেও তাহলে এখানে এসেছেন কেন? আমি কাঠুরেকে সেদিন আমার দেখা কথাগুলির বেশ কিছুটা জানালাম।
জানতাম লোকটি আমাকে চেনেন না, তা সত্ত্বেও আমি তাকে বিষয়টি জানাতে বাধ্য হলাম। লোকটি শুনেই বললেন, সর্বনাশ! আপনিও তো সেই রাক্ষসীর কবলে পড়েছেন দেখছি। ও যে স্বপ্নচারিণী, যা দেখাবে সবই মনে হবে সত্যি, কিন্তু আখেরে কিছুই নেই। তা আপনি কিভাবে রক্ষে পেলেন? ওদিকে যে যায় তাদের কেউই আর কোনোদিনও ফিরে আসে না। এই গ্রামে তো এই বিষয়টিকে নিয়ে চরম সংকট দানা বেঁধেছে মশাই। আর আপনি কি এসব জানা সত্ত্বেও নিজেকে সংযত রাখতে পারেননি? সে এক এমন শক্তি যেটির সাথে মোকাবিলা করতে পারা আমার পক্ষে সম্ভব ছিল না। তবে আমার হাতে মা কালীর কবচ রয়েছে, হয়তো এটির জন্যই আমি প্রাণে রক্ষা পেতে পেরেছি, না হলে হয়তো মারাই যেতাম। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবেন? হ্যাঁ, বলুন, কি জানতে চান আপনি? এর সাথে নিশ্চিত কোনো একটি কালো ইতিহাস জড়িয়ে রয়েছে। আমি যদি এই বিষয়টিকে সমাপ্ত করতে না পারি, তাহলে এইভাবেই ওই ভয়ঙ্করী একে একে সমস্ত মানুষের প্রাণ হরণ করতে থাকবে। আমার মনে হয় ওই গ্রাম পঞ্চায়েতের সাথেই কোনো না কোনো যোগসূত্র জড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনি আমাকে এমন কারুর সন্ধান দিতে পারবেন যেখানে গেলে আমি ওই সময়কার গোটা ইতিহাসটা জানতে পারবো? লোকটি বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, তারপরে বললেন, মোড়ল মশাই অনেক পুরনো মানুষ ছিলেন, কিন্তু 1 মাস আগে তিনি এইভাবে গায়েব হয়ে যান। এরপরে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। ধীরে ধীরে তার স্ত্রী সহ পরিবারের বাকি লোকেরাও গায়েব হয়ে গিয়েছিল। সকলেই জানতেন ওই জঙ্গলের মধ্যেই তারা কোথাও গায়েব হয়ে গেছেন, কিন্তু তাদের হদিশ খুঁজে পাওয়া সম্ভব ছিল না। ফলে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তবে আমি আপনাকে একটি কথা বলতে পারি। ওই যে ওই উঁচু পাহাড়টা দেখছেন, ওখানে কাল ভৈরবীর একটি প্রাচীন মন্দির রয়েছে। সেখানে মনে করা হয় এক দিব্য পূজারীর বাস রয়েছে। উনি যদি আপনার প্রতি সন্তুষ্ট হন ও আপনার মনে কোনো পাপ না থাকে, তাহলে ঠিকই দেখা দেবেন। তবে ওনাকে নাকি কেউ দেখতে পান না। উনি মায়ের এক বিশাল ভক্ত ছিলেন। মৃত্যুর পরেও উনি ওনার অস্তিত্ব নিয়েই জীবিত রয়েছেন। তবে ওই যে বললাম, ওনাকে দেখতে পাওয়া যায় না। এখানকার গ্রামবাসীরা বলেন ওই মানুষটি নাকি ভগবান স্বরূপ। উনি এখনো রয়েছেন বলেই হয়তো গ্রামে খরা হয়নি, মানুষ এখনো জীবিত থাকতে পারছেন। তবে কি জানেন, ওই মানুষটা কেবল তারই প্রশ্নের উত্তর দেন যিনি সৎ হবেন। আপনি যদি ওই সেখানে গিয়ে নিজের সততার প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে ওই দেবতুল্য মানুষটির সাহচর্য লাভে সক্ষম হন, তাহলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এমনকি উনি মানুষকে সমস্ত বাধা বিপত্তিগুলিকে কাটিয়ে উঠবার রসদও খুঁজে বার করে দেবেন। বেশ, এবার আমি এগোলাম, আমার কিছু কাজ রয়েছে, কেমন? এই বলেই সেই কাঠুরে সেখান থেকে চলে গেলেন। আমি ওই উঁচু পাহাড়ের দিকে তাকাতেই সূর্যের রশ্মি দ্বারা আমার চোখ বুজে এলো। আমি বুঝলাম পাহাড়ের উচ্চতা অনেকটাই বেশি, কিন্তু এই খাড়াই পথ ধরেই আমাকে সেখানে পৌঁছতে হবে, কারণ সেই মহাত্মার হদিশ না পেলে আমি কিছুতেই এই সমস্যার সমাধান খুঁজে বার করতে পারবো না। আমি অপেক্ষা না করেই ওই পথ ধরে এগোতে থাকলাম। দেখলাম পাশেই একটু উঁচু ঢিপি রয়েছে, সেটিকে আরো কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছে কিছু ছোট ছোট পাথরের সারি। বুঝলাম ওটাই পথের দিশারি, ওই পাথুরে পথ ধরেই এগোতে হবে। আমি এগোতে যাব এমন সময় দেখলাম উপর থেকে বেশ কয়েকটা বড় বড় পাথরের সারি আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আর একটু হলেই চাপা খেয়ে মারা যেতাম। কোনো রকমে নিজেকে সামলে নিলাম। ভাবলাম, কাঠুরেটি ঠিকই বলেছিল, এ হলো গিয়ে এক পরীক্ষার পথ। এই পথ ধরে এগোতে হলে আমাকে অনেক ঝুঁকি পোয়াতে হবে।
তাহলে কি এখন আমার সাথে যা যা ঘটছে তা সবই ওই মহাত্মার পরীক্ষা নেওয়ার কৌশল? হে ঈশ্বর, আমাকে সেই ক্ষমতা দিন যাতে আমি সমস্ত বাধা অতিক্রম করে ওই স্থানে গিয়ে পৌঁছতে পারি। আমি সবটা এড়িয়ে গিয়ে নিজের মনের জোর বাড়ালাম। সামনের দিকে এগোতে শুরু করলাম। দেখলাম আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। দিনের বেলাতেও কিভাবে আকাশটা এমন কালো আকার ধারণ করতে পারে ভাবা মাত্রই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। তবুও চলতে থাকলাম। এর মধ্যে আবার হঠাৎই জোরে জোরে মেঘের গর্জন শুরু হলো। পাথুরে পথ ধরে ধেয়ে আসতে থাকলো বড় বড় পাথরের চাই। দেখলাম শুকনো অঞ্চলটি হঠাৎ করেই কর্দমাক্ত হয়ে উঠেছে। সামনে এগোতে যেতেই পা পিছলে যেতে থাকলো। পাশের অংশগুলিকে আশ্রয় করেও যে উঠে দাঁড়াবো সেই সুযোগ ঘটল না। আমি হন্যে হয়ে কোনো একটি শক্ত ঢিপির আশ্রয় খুঁজতে শুরু করলাম, কারণ ওটিকে শক্ত করে না ধরতে পারলে একেবারে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি প্রাণের ভয়ে মা কালীর নাম স্মরণ করতে শুরু করলাম। মা, জয় মা কালী, আমাকে রক্ষা করুন মা। জয় মা, জয় মা, জয় মা। খানিকক্ষণ বাদে হঠাৎই দেখলাম মেঘের গর্জন থেমে গিয়েছে। পাথরে পাথরে ঘর্ষণের শব্দটিও অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়েছে। পরিবেশটা আগের থেকে এখন অনেকটাই শান্ত। এতক্ষণে এই পথ পেরিয়ে যে অনেকটাই উচ্চতাকে পরিমাপ করে ফেলতে পেরেছিলাম, এটা দেখতেই মনটা ভরে উঠল। এরপরে আমি আরো কিছুটা চড়াই বেরোতেই নজরে পড়ল সেই মন্দির। দেখলাম সেখানে কেউ না থাকা সত্ত্বেও ঘণ্টাধ্বনি হচ্ছে। এমনকি কারোর মন্ত্রপাঠের মৃদু শব্দও আমি শুনতে পেলাম। বুঝলাম সেই অদৃশ্য মানবটি আসলে কেউ নয়, মহাত্মা স্বয়ং। আমি পা চালিয়ে মন্দিরের দিকে এগোতে থাকলাম। মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হয়ে দেখলাম জায়গাটি ঝকঝকে তকতকে রয়েছে। এত উঁচুতে, যেখানে মানুষের বাস প্রায় নেই বললেই চলে, সেখানে এত পরিচ্ছন্নতা এলো কোথা থেকে? আমি সিঁড়ির উপরে পা রাখতেই চাক্ষুষ একটি সাদা বস্ত্রের দ্বারা আবৃত মহাপুরুষকে চোখের সামনে দেখতে পেলাম। মন্দিরের ঘণ্টাগুলি নিচের থেকেই বাজতে শুরু করেছিল। লোকটি আমার দিকে এগিয়ে এলেন, বললেন, এইসব ঝড় শান্ত হয়ে যাবে। তুই এসেছিস তো, তোকে স্বয়ং মা কাল ভৈরবী এখানে পাঠিয়েছেন। তোর পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস তারানাথ। বল তুই কি চাস? আমার জীবনে অনেক রকমেরই অবাস্তব ঘটনা ঘটেছিল, যেগুলোর মধ্যে কিছু ছিল চমৎকারীও বটে। এটিও ছিল তাদেরই মধ্যে অন্যতম। আমি সেই চমৎকারকে প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম। এরপরে মন্দিরে প্রবেশ করেই সেই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমি কিছুই বুঝতে পারছি না। এক অনুসন্ধিৎসু মন নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছিলাম। তবে এখানে আমার সাথে অনেক কিছুই ঘটেছে। এখনো যা দেখছি তার কতটা সত্যি আর কতটা মিথ্যা তা আমি ঠিক বুঝতে পারছি না। লোকটি আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপরে বললেন, আয় আয় ভেতরে আয়। তোর মতন সাধক লাখে একটিবারই জন্মলাভ করে, কাজে নিজেকে এতটাও ছোট ভাবিস না। জেনে রাখ, এই পৃথিবীতে যা যা ঘটে তার পেছনে অবশ্যই পরমাত্মার বিশেষ উদ্দেশ্য থাকে। আমি জানি তোর মনে এখন অনেক প্রশ্ন মিছিল তৈরি করেছে। একটার উত্তর জানার পরেও একাধিক প্রশ্ন আরও নতুন করে এসে জড়ো হতে পারে। তবে এর নিরসন ঘটানোর জায়গা এটাই। তোর সাথে যে কাঠুরিয়ার দেখা হয়েছিল সেটা আর কেউ ছিল না, ছিলাম আমি নিজে। তুই কতটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেটা দেখার জন্যই আমি এমনটা করেছিলাম। না হলে এই স্থানের হদিশ কেউ সেভাবে পায় না রে। তোর মধ্যে সেই শক্তি আছে বলেই তোকে আমি নিজের কাছে ডেকেছি। আমি অবাক হয়ে লোকটির কথা শুনছিলাম। মহাত্মা আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই নারী যে কিনা ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের প্রাণ হরণ করে চলেছে, সে কোনো সাধারণ রমণী ছিল না, ছিল এক কাপালিকের কন্যা। সেও তন্ত্র সাধনায় পারদর্শী ছিল। কাপালিক এই গ্রামের শ্মশানে নিজের আস্তানা গড়ে তুলেছিলেন। তার কন্যাটিও তাকে সমস্ত কাজে সাহায্য করত, কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়টা সহ্য করতে পারছিলেন না।
গ্রামের লোকেরা সকলেই নিজেদের মধ্যে ওই কাপালিককে হত্যা করবার কৌশল তৈরি করতে শুরু করেছিলেন। তবে এদের মধ্যে সবথেকে বড় ঘৃণ্য কাজটা করেছিলেন ওই মোড়ল। গ্রামের মোড়লের নজর পড়েছিল ওই কাপালিকের কন্যাটির ওপর। সে একদিন রাতের অন্ধকারে কাপালিকের কুটিরে প্রবেশ করে। কাপালিক সেই সময় শ্মশানে ছিলেন না। ওনার ফাঁকা কুটিরে রাতের অন্ধকারে সেই রমণী একাই শয়নাবস্থায় ছিলেন। মেয়েটি কিছু বোঝার আগেই সেই মোড়ল তার মুখ চেপে ধরল। মেয়েটি কাপালিকের কাছ থেকে তন্ত্র সাধনা শিখলেও সেভাবে পারদর্শী হয়ে উঠতে পারেনি। তাই সেই মুহূর্তে ওই অপরাধকে প্রতিরোধ করবার মতো শক্তি সে সঞ্চয় করতে পারেনি। তাই মোড়ল তাকে যথেচ্ছভাবে ভোগ করে সেদিন, আর তারপর তার মাথায় সজোরে একটা আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। কাপালিক আসবার আগেই গ্রামের কিছু লোককে ডেকে ওই মোড়ল সেই মেয়েটির মৃতদেহটাকে এই জঙ্গলের মধ্যে পুঁতে দেয়। কেউ আর বিশেষ কিছু জানতে পারেনি। কাপালিক ফিরলেন তখন শ্মশানে তিনি নিজের কুটিরে গিয়ে তার কন্যাকে ডাকলেন, কিন্তু কাউকেই সেখানে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। এরপর সাধনার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে তিনি বাইরে এসে শ্মশানে নির্মিত ওই যজ্ঞকুণ্ডের সামনে বসে সাধনা করতে শুরু করেন। এমন সময় সেই মোড়ল গ্রামের বাদবাকি লোকজনকে নিয়ে এসে ওই জায়গায় হাজির হন। কাপালিক বিষয়টা বুঝতে পারলেন না, তিনি ছিলেন সাধনায় লীন। গ্রামবাসীরা সকলে হৈ হৈ করে এগিয়ে গিয়ে তাকে ঘিরে ফেললেন। তারপর যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন তারা। জল ঢেলে যজ্ঞকুণ্ডের আগুন নিভিয়ে দেওয়ার সাথে সাথে কাপালিকের ধ্যান ভঙ্গ হল। তিনি কিছু বলতে যাবেন আর নিজের শক্তির পরীক্ষা দিতে যাবেন, এমন সময় সেই মোড়ল এগিয়ে এসে একটা ধারালো দা দিয়ে আঘাত করলেন কাপালিকের গলায়। সাথে সাথে তার গলাধর থেকে আলাদা হয়ে গেল। সেদিন কাপালিকও মারা গেলেন। কিন্তু ওই মানুষগুলো কেউই জানত না যে ওই কাপালিক পিশাচতন্ত্রে দীক্ষিত। তাই মৃত্যুর পরেই তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নিশীতে পরিণত হন, আর তার কন্যাও পরিণত হন প্রেতে। এই নিশি তার কন্যাকে দিয়েই একে একে সেই সকল মানুষের হত্যা করাতে শুরু করেন যারা তাদের প্রাণ হরণ করেছিল। অছিলায় বিষয়টি ঘটলেও অকারণেই সেই কাপালিক নিশীতে পরিণত হন, আর তার কন্যাও নিজের সাথে ঘটে যাওয়া অশ্লীলতার প্রতিশোধ নিতে হয়ে উঠলেন ভয়ঙ্করী। এভাবেই সবটা এগোতে লাগে। এখনও বিষয়টা সেভাবেই এগোচ্ছে। তবে গ্রাম পঞ্চায়েতের সকলের মৃত্যু এখনও ঘটেনি। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পর্কিত ছিলেন না, কিন্তু তারপরেও তাদেরকে নৃশংসভাবে মারা যেতে হয়েছে। তুই এখন যে নির্মলার ভিটেতে ঠাঁই নিয়েছিস, ওর স্বামীর সাথেও এমনটাই ঘটেছিল। এতটা বলে মহাত্মা চুপ করলেন। আমি পুরো ইতিহাসটা জেনে স্তম্ভিত হয়ে গেলাম। এরপরে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এসব জানলেন কিভাবে? আপনার সাথে এই বিষয়গুলির সম্পর্কই বা কি ছিল? মহাত্মা হেসে বললেন, সেটা না হয় অজানাই থাকলো। মা কালভৈরবীর উপাসকের কাছে এইটুকু জ্ঞান তো থাকবেই যে সে ভবিষ্যতের বিধান দিতে পারে। ধরে নাও আমার কাছেও তেমনটাই রয়েছে। আমি অবাক হয়ে লোকটির মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকবার পরে পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, এই অন্যায্য কাজকে শেষ করা যাবে কিভাবে? না হলে তো এই মৃত্যুযজ্ঞ সমাপ্ত হতেও চাইবে না। আপনি তবে এর একটি উপায় আমাকে বলে দিন। আমি হতভম্বের মতো ওই মানুষটির দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বললেন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তবে একটা না একটা উপায় তো অতি অবশ্যই রয়েছে। ঈশ্বর কোনোদিনও আমাদেরকে সেই স্থানে এসে উপনীত করেন না যেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না পাওয়া যায়। এনাও, এটা হচ্ছে একটা মন্ত্রপুত কবচ। এটাকে আগে ধারণ করো। সামনেই অমাবস্যা, তোমাকে একটা দিব্য অস্ত্রের সন্ধান করতে হবে। সেটা তোমাকে আলো দেখিয়ে নিয়ে যাবে ওই জঙ্গলের গর্ভে। এর আগে ওই রাক্ষসী তোমাকে সেই স্থানে নিয়ে গিয়েছিল। জঙ্গলের মধ্যস্থ অংশে সেখানে উঁচু ঢিপিটা রয়েছে, সেটার নিচে তার মৃতদেহ রয়েছে। ওটাকে তুলে এনে তোমাকে পোড়াতে হবে। তাতে অগ্নি নিক্ষেপিত হলে ওই রাক্ষসীর সমস্ত অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আর একবার সেই কন্যার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলে কাপালিকের আর কোনো ক্ষমতা থাকবে না। সে এমনিতেই অকেজো হয়ে পড়বে। কাজেই এই কাজটা তোমাকে খুব সন্তর্পণে করতে হবে। তোমার যে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল এই বিষয়ের কথা তোমার স্মরণে থাকবে না। তুমি যেখান থেকে নিজের যাত্রাপথ শুরু করেছিলে সেখানেই ফিরে যাবে। তবে তোমার শুধু মনে থাকবে আমার বলা কথাগুলো, কারণ ঈশ্বর স্বয়ং তোমাকে এই বিষয়টার কথা জানিয়েছে। তোমার হাতেই হবে পাপ নাশন। যাও তারানাথ, গ্রামকে পাপ মুক্ত করো। আমি সেই মহাত্মাকে প্রণাম করলাম।
চোখ বন্ধ করে ঈশ্বরের আদি রূপকে স্মরণ করতে থাকলাম। চোখ খোলা মাত্রই নিজেকে আবিষ্কার করলাম সেই জঙ্গলের সীমান্তে, যেখান থেকে পাহাড়ে চড়া শুরু করেছিলাম। আমি সেই মুহূর্তে সবটাই ভুলে গিয়েছিলাম, শুধু মনে ছিল কেবল ওনার বলা কথাগুলি। কিন্তু পরে সাধনার বলে আমি অতীতের সমস্ত কালো অলিন্দগুলিকে খুঁজে বার করতে সক্ষম হয়েছিলাম বলেই আজ তোমাদেরকে ওই মহাত্মার বিষয়ে এত কথা জানাতে পারলাম। এরপর আমি অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে থাকলাম। ভেবো না এই প্রয়াস খুব একটা সহজতর ছিল, এটা ছিল বেশ জটিল। সেই জটিলতাকে কাটিয়ে উঠেই আমাকে এগিয়ে যেতে হয়েছিল। তারানাথ এত পর্যন্ত বলে থামলেন। জানতাম আমরা গল্পের একেবারে অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়ে গিয়েছি। আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা এর পরে কি হয়েছিল? আপনি কি সেই কাজে সফলতা লাভ করতে সক্ষম হয়েছিলেন? উনি বললেন, দেখতে দেখতে অমাবস্যার রাত উপস্থিত হলো। অন্ধকারে বাড়ির বাইরে বেরোতেই শিয়ালের ডাক কানে আসলো। এমন সময় দেখলাম নির্জন স্থানে কারা যেন চিৎকার করছে। মনে হচ্ছিল সারি সারি প্রেতের মিছিল সেদিন আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। এমন সময় মেঘটাও গর্জন করে উঠল, সেই সাথে জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। মহাত্মার কথাগুলিকে স্মরণে রেখে সামনের দিকে এগোতে শুরু করলাম। দেখলাম একটা আভা হঠাৎই আমার সামনে ভেসে উঠেছে। বুঝলাম এই সেই আশীর্বাদী জ্যোতি, যেটি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওই জ্যোতিটিকে লক্ষ্য করেই এগিয়ে যেতে থাকলাম। দেখলাম সেটি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। ধীর গতিতে হলেও সেটির চলনের তীব্রতা ছিল অনেকটাই বেশি। জঙ্গলের ওই প্রান্তে পৌঁছতেই দেখলাম একটি স্থানের কিছুটা মাটি উঁচু হয়ে পড়ে রয়েছে। সেখান থেকে বেরিয়ে রয়েছে একটি সোনার হাতল। সেটিকে দেখা মাত্রই আমি আন্দাজ করতে পারলাম ওটি হবে সেই আশ্চর্য, যেটির সাহায্যে আমাকে মাটি কোপাতে হবে। সেটিতে হাত দিতে যাব এমন সময় শুনতে পেলাম এক বিকট হাসির শব্দ। কি ভেবেছ তারানাথ, তুমি এত সহজে আমাকে শেষ করতে পারবে? হ্যাঁ, আমার কিছুতেই আমি তোমাকে সেই কাজ কোনোদিন সফল করতে দেব না। তুমি কোনো মতেই উদ্ধার পাবে না, এটা জেনে রাখো, জেনে রাখো। একটা দমকা হাওয়ার রেশ সজোরে আমার শরীরের উপর আছড়ে পড়ল, আর সেটি আমাকে এক স্থান থেকে অন্য স্থানে ছিটকে ফেলে দিতে চাইল। আমি মা কালীকে ক্রমাগত স্মরণ করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশ ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই এক দৈব বাণী শুনতে পেলাম। তোর কোনো চিন্তা নেই তারানাথ, তুই জীবনে অনেক সংঘাতের মধ্যে দিয়েই আজকে এই স্থানে উপনীত হতে পেরেছিস। তোর হাতে রয়েছে সেই শক্তি যার দ্বারা তুই এই দিব্য অন্ত্রটিকে উদ্ধার করতে পারবি। আমি এই প্রেতিনীকে আটক করেছি, সে এখন আমারই দখলে রয়েছে। সে তোর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তুই এগিয়ে যা, আমার আশীর্বাদ সদা সর্বদা তোর সাথেই থাকবে। দেবীর কণ্ঠে সেই শব্দ শুনতে পেয়েই আমি নতুন করে শক্তি সঞ্চারিত করতে পারলাম। এরপরে এগিয়ে যেতে লাগলাম সেই অস্ত্রের দিকে। কোনো রকমের সাহস জুগিয়ে সেটিকে মাটি থেকে তুলে নিলাম। দেখলাম বাতাসের বেগটা আরও বৃদ্ধি পেয়েছে। সেই প্রেতিনী নিজের সর্বশক্তি দিয়ে আমার গতিপথ রুদ্ধ করে দেওয়ার জন্য সচেষ্ট রইল, কিন্তু আমিও সমস্ত বাধা কাটিয়ে সেদিকে এগোতে থাকলাম। এরপরেই নজরে পড়ল সেই উঁচু ঢিপিটি। ওই ঢিপিটির কাছে পৌঁছেই আমি মাটি কোপাতে শুরু করলাম। একাধিক ভয়ঙ্কর শব্দ আমার কানে ভেসে আসতে শুরু করলো। আমি তাদের সাথে লড়াইতে পেরে উঠছিলাম না, তবেও মনে হলো হাতে থাকা সেই কবচ আমাকে প্রতিনিয়ত রক্ষা করেই চলেছে। মাটি কোপাতে কোপাতে হঠাৎ নজরে পড়ল একটি কঙ্কাল। দেখলাম সেটি একটি
সাধিকারী দেহ। বস্ত্রের রং দেখেই সেটিকে আন্দাজ করে ফেলতে পারলাম, আর বিলম্ব না করেই সেটিকে মাটি থেকে তুলে নিয়ে এলাম। আগুনের কথা স্মরণে আসতেই মনে পড়ল একটি মন্ত্র। ওই স্থানে মশাল জ্বালিয়ে নিয়ে এলে আরো অনেকেই টের পেয়ে যেতে পারত। তাই আমি এক বিশেষ মন্ত্রের শক্তির দ্বারাই অগ্নি নিক্ষেপণের বিষয়টির প্রতি নজর দিলাম। মন্ত্র পাঠ শুরু করলাম। বেশ কয়েকবার এই মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই দেখলাম আমার সামনে পড়ে থাকা সেই কঙ্কালের দেহটিতে আগুন ধরে গিয়েছে। দেখলাম একটি গোলাকৃতি ধোঁয়ার পিণ্ড এসে ওই অগ্নির মধ্যে ভস্মীভূত হয়ে গেল। বুঝলাম ওই অগ্নি প্রেতের দেহটিকে নিজের দিকে আকর্ষিত করেছে। এখন ওই আত্মা জ্বলন্ত অগ্নির গর্ভে নিঃশেষিত হয়ে যাবে। সময়ের অপেক্ষা না করেই ধীরে ধীরে সেই দেহাবশেষটি ক্রমে ছাইতে পরিণত হয়ে গেল। বুঝলাম ক্রিয়া সমাপ্ত হয়েছে। সেবারে মনে হয়েছিল যেন কোনো যুদ্ধ জয় করেই আবারও সেই পুণ্যভূমিতে আমার পদার্পণ করতে চলেছে। গ্রামকে আমি সেই প্রতিনির কবল থেকে উদ্ধার করতে পেরেছিলাম। তারপরে নির্মলাকে ওই কবচটি দিয়ে বলে এসেছিলাম, এটি আপনি আপনার সন্তানের হাতে পরিয়ে দিন। এটি আপনার সন্তানকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করবে। এরপর অবশ্য 2-1 দিনের মধ্যেই নিজের গ্রামে ফিরে এসেছিলাম। কিন্তু ওই ঘটনাটির কথা আমি আজও ভুলতে পারিনি। ওই ঘটনায় একাধিক মানুষের জীবন চলে গিয়েছিল, কিন্তু আমার করা ওই কার্যের পর থেকেই ওই হত্যালীলা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই কাজটাই যদি আরও কিছুদিন আগে করতে পারতাম, তাহলে হয়তো মলয়কে আর নির্মলার কাছ থেকে চিরজীবনের মতো বিদায় নিতে হতো না, আর ওই নিষ্পাপ শিশুটিকেও পিতৃহীনতার জ্বালায় ভুগতে হতো না। এতটা বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। আমাদেরও মনে হলো যেন সত্যি সত্যি কোনো যুদ্ধ জয় করেই তবেই উঠেছি। সেবারের অভিজ্ঞতাটির কথা আজীবন স্মরণে ছিল। তবে বিমর্ষ মানুষটিকে আর প্রশ্নের দ্বারা সেদিন জর্জরিত করতে চাইনি। তাই আমি আর কিশোরী কোনো কথা না বলেই চুপচাপ বাইরে বেরিয়ে এসেছিলাম। তবে আবারও অপেক্ষায় ছিলাম আরেকটি দিনের, যেদিন আবার হয়তো এরকমই কোনো অত্যাশ্চর্য বিষয়ের উপর কাহিনী শুনতে পারবো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মরা নিশি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।